ডিসেম্বরে নির্বাচন, তার প্রস্তুতি নির্বাচন কমিশন বলছে যে তারা মোটামুটি প্রস্তুত ডিসেম্বর নিয়েই, কিন্তু নির্বাচনের সঙ্গে অন্য যে সংস্কারগুলো প্রয়োজন তার আসলে দৃশ্যমান কি অগ্রগতি 7 মাসে আমরা দেখতে পাচ্ছি, যদি আপনার দৃষ্টিকোণ থেকে দেখেন, মানে সংস্কারের বা পুনর্গঠনের প্রধান অগ্রগতি হলো বিচার। বিচারটা যদি আপনি ঠিকমতো করেন তাহলেই কিন্তু আপনি যেটা চাচ্ছেন সংস্কার, সেদিকে আপনি এগিয়ে যান। কিভাবে? আপনি যদি আওয়ামী লীগের বিচারটার ব্যাপারে আন্তরিক হন, সবাই আন্তরিক, সবাই চাই, আমরা জনগণের আকাঙ্ক্ষা আছে, কিন্তু এই সরকার যদি রিয়েলি এটা এমনভাবে একটা ইনসাফপূর্ণভাবে বিচারের উদ্যোগ নেয়, সেটা হরে ধরে উনি যেভাবে বললো ওইভাবে হইলে হবে না। হ্যাঁ, সবার নামে হত্যা মামলা এটা হইতে পারে না। তো আপনার এটা যদি আপনি রিয়েলি জাস্টিস করার জন্য যদি করেন, প্রতিশোধমূলক না, আওয়ামী লীগ যেভাবে আইনকে ব্যবহার করে ললেস ল তৈরি করছিল, আইনের বেআইনি ব্যবহার করছিল, সেরকম না, জাস্টিস এনশিওর করার জন্য যদি আপনি বিচারটা করেন, সেই বিচার করলেই কিন্তু আপনি যে দেশ পুনর্গঠন প্রক্রিয়ার দিকে যেতে চান সেদিকে যাওয়া হয়ে যায়। কারণ হলো আপনি যখন ধরবেন তখন দেখবেন সারা দেশই তো আওয়ামীময় ছিল, মিডিয়া থেকে শুরু করে বিচার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কোন জায়গায় আপনার আওয়ামী মডেলের চর্চা বা প্রতিষ্ঠা হয়নি? সব জায়গায় হয়েছে। তাহলে আপনি সংস্কার কি হবে? সংস্কার হইল, এই জন্য আমি বলি যে আপনার ডিআওয়ামীকরণ যে প্রক্রিয়া, বিআওয়ামীকরণ যে প্রক্রিয়া, সমাজের সব জায়গায় যে আওয়ামীকরণ হয়েছে, মানুষের চরিত্রেরও যে আওয়ামীকরণ হয়েছে, সেইটার থেকে আপনি যদি বের করার একটা ম্যাসিভ প্রকল্প নেন, তাহলেই তো দেশ সংস্কারের দিকে আগায় যায়। আর একটা ব্যাপার হলো, দেখেন, কিছু কিছু সংস্কার আছে যেটা 10 মিনিটে করা যায়, কিছু কিছু সংস্কার আছে 10 দিনে করা যায়, কিছু কিছু আছে 10 বছর লাগবে। তার মানে সংস্কার এটা একটা লম্বা প্রক্রিয়া। এটা ইনস্ট্যান্ট কোনো আপনার এটা কোনো ধরনের কুইক ম্যাজিক নুডলসের মতো না যে আপনি বানায় খেয়ে ফেলবেন বা সার্ভ করে দিবেন। এটা একটা প্রক্রিয়া, এটা কিছু কিছু জিনিস সময় লাগে। ফলে এখন আপনার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে এমন একটা ঐক্যবদ্ধ অবস্থা লাগবে, একটা ঐক্যমত লাগবে যে আমরা কোন অবস্থাগুলো ইমিডিয়েট করতে চাই। যেহেতু এটা একটা অভ্যুত্থানের সরকার, এই সরকার ফেল হইলে সবাই ফেল, এই সরকার পাশ করলে সবাই পাশ। সরকার কি সেই লক্ষ্য স্থির করতে পারছে? সেই সরকার, দেখেন, এই সরকার কিন্তু কোনো ক্ষমতায় নাই, এই সরকার কিন্তু আছে একটা দায়িত্বে। আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি, কারণ আমরা সবাই জানি আমাদের সংবিধানের যে অবস্থা, এই সংবিধান দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। তো কিন্তু সংবিধান তৈরি করার জন্য জনগণের ম্যান্ডেট পুষ্ট একটা অবস্থার দিকে আমাদের যেতে হবে। সেটা আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যান বা জনগণের ম্যান্ডেটের ভোটের ভিত্তিতে করেন, সেটা জনগণের ম্যান্ডেট দিয়ে হবে। এই অভ্যুত্থানে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে দিছে, সেটা মনে করলে ভুল হবে। সেইটা কিছু লোকজন করার চেষ্টা করে দেশকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। অভ্যুত্থানের একটা স্পিরিট আছে, এইটার কোনো রাজনীতি নেই, এটার আলোকে একটা রাজনীতি আমাদের তৈরি করতে হবে। সেই রাজনীতি তৈরি করার চ্যালেঞ্জ প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনেই হাজির হয়েছে, ইনক্লুডিং নাগরিক পার্টি। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই দেখেন, অভ্যুত্থানের পরে একটা ক্যাওয়াটিক অবস্থা থাকে, এটা স্বাভাবিক। সেই ক্যাওয়াটিক অবস্থাটা দূর করার জন্য আপনার প্রথম কাজ কি? সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হলো আমেরিকা। আমেরিকার গণতন্ত্র আজকে পৃথিবীতে যে ধরনের এত বড় উদাহরণ দেওয়া হয়, সেই গণতন্ত্রের প্রথম মানুষ কি পাইছে জানেন? মানুষ ভোটাধিকার পাইছে। তাও কি শুধু নাগরিকরা পাইছে, সাদারা, নারীরাও পায় নাই, আপনার কালো ব্ল্যাক যারা তারাও পায় নাই। এবং সেই ভোটাধিকার তো আরও 2500 বছর আগেই গ্রিক নগর রাষ্ট্রে ছিল নাগরিকদের ভোটের অবস্থা। সেই 2500 বছর আগের জিনিসই এত অভ্যুত্থান, এত কিছু করে আমেরিকা অর্জন করছে। করার মধ্যে দিয়ে তারও 150 বছর পরে নারীদের ভোট এবং আরও পরে ব্ল্যাকদের ভোটের দিকে তারা গেছে। কিন্তু কিভাবে তারা আগাইছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়? তারা আগাইছে স্লোলি, আস্তে 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 আস্তে। হুট কইরা তারা ধরেন একটা এমন জিনিস চাপাইয়া দেয় নাই যে জিনিসটা জনগণ রিয়েক্ট করছে। ফলে আপনি এখানে সংস্কার বলেন, বলেন, এখানকার মানুষের অবস্থাটা আপনার বুঝতে হবে। আমরা একটা আওয়ামী ফ্যাসিস্টিক মডেলের মধ্যে আছি। এখানে দ্বারা যেমন ধরেন আজকে অভ্যুত্থানের যে শক্তি, সেখানে প্রগতিশীল ছিল, ধর্মীয় লোক ছিল, নাস্তিক ছিল, আস্তিক ছিল। এইবার আপনি দেখবেন আওয়ামী মডেলের রাজনীতির কথা বলেছেন, আপনি একটি টকশোতে বলেছেন যে বিএনপি করেও মানুষ আওয়ামী লীগ হতে পারে, এটা একটা খাসিলত, নফসানিয়াত, এটা হতে পারে। এবার আমি দেখেন, তাহলে এই যে নানা বিশ্বাসী, নানা পেশা, নানা শ্রেণীর মানুষের যে ঐক্যটা হলো, এবার সেই ঐক্যটা কিন্তু এক থাকবে না অভ্যুত্থানের পরে। দেখবেন যে শাহবাগে যে অংশটা নেমে যাচ্ছে আগের মতো হয়ে, তাদের সাংস্কৃতিক বয়ানের মধ্যে আওয়ামী টোন খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তারা আবার অভ্যুত্থানের সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছিল। তার মানে সমাজে অভ্যুত্থানের মধ্য দিয়ে সমস্ত বিরোধের মীমাংসা হয়ে যায় না। এখানে মতাদর্শগত পার্থক্যগুলো রয়ে গেছে, এগুলো আপনি রাতারাতি দূর করতে পারবেন না। কিন্তু আপনার দূর করতে পারতে হবে যদি আপনি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চান। এবং নতুন বাংলাদেশটা কি হবে? সেটা হলো একটা নাগরিক ভিত্তিক যে রাষ্ট্রের কথা আমরা বলি, যেখানে ব্যক্তির সার্বভৌম অধিকার সবচেয়ে বেশি রেসপেক্টেড হবে, শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে,
সেইটার জন্য আপনার আওয়ামী ট্রাইবাল পলিটিক্সের যে মডেলের বাইরে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে কে কার চেয়ে কত ভালো পলিসি জনগণকে অফার করতে পারে, সেই প্রতিযোগিতা হবে। কে কার চরিত্র হননের জন্য কত মিথ্যা প্রচার প্রপাগান্ডা করতে পারে, সে আওয়ামী মডেলে যাওয়ার দরকার নেই। কে কার আগে সচিবালয়ে বড় পদ দখল করতে পারে, সেই প্রতিযোগিতায় যাওয়ার দরকার নেই। কে কার আগে আপনার বাস স্ট্যান্ড দখল করতে পারে, সেই প্রতিযোগিতায় যাওয়ার দরকার নেই। এগুলি আওয়ামী লীগ করে গেছে, এগুলি আপনাদের কাজ না। অভ্যুত্থানের পরে আপনাদের কাজ হলো নিজেদের রাজনীতিটা বিকশিত করা। আরেকটা দেখেন, দেশের এই অবস্থা যখন থাকে, একটা রাষ্ট্র যখন দেখেন অভ্যুত্থানের পরের আকাঙ্ক্ষা এটাও যে আইন জনগণ মানে না কখনো। জনগণ সবসময় কেওয়াটিক, সুযোগ সন্ধানী, ও নিজে বেশিটা চায়, মানুষ তো লোভী প্রাণী। ফলে আইন মানতে হবে রাষ্ট্রকে আগে। যখন একটা রাষ্ট্রের সার্বিক কেওয়াটিক অবস্থা থাকে তখন বুঝতে হবে সেই রাষ্ট্র আইন মানে না। তো আচ্ছা, এখন তো একটা নির্বাচিত সরকার না, রেগুলার মানে আইনি কাঠামোর মধ্যে দিয়ে সরকার পরিচালিত হচ্ছে না, তাহলে এই সরকারে যে এত বিশৃঙ্খলা, হ্যাঁ, কোথাও যে স্বস্তির কোনো আলাপ শোনা যাচ্ছে না, তাহলে সরকার আইন কোথায় লঙ্ঘন করতেছে? হ্যাঁ, লঙ্ঘন করতেছে একটা জায়গায়, সেটা হলো এই সরকারের ম্যান্ডেট হলো অভ্যুত্থানের ঐক্য। সরকার সেই ঐক্যটাকে নার্সিং করতেছে? উত্তর হলো না। এই যে অথরিটি অ্যান্ড লেজিটিমেসি, হ্যাঁ, আপনার কর্তৃত্ব এবং বৈধতা, আপনার কর্তৃত্ব আছে, কিন্তু এই কর্তৃত্বের যে বৈধতা, সেই বৈধতাটাকে যদি আপনি না মানেন, তার মানে আপনি আইন মানছেন না। এবং রাষ্ট্র যখন আইন মানে না, সেই রাষ্ট্র ফেল করে, রাষ্ট্রের বিশৃঙ্খলা। সরকার যে করছে না তার কারণ কি, কেন করছে না, বা সরকারের কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা? এখন এখানে সরকারকে, এটাই তো একটা বড় প্রশ্ন। কারণ হলো অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভিন্ন দল, ধরেন বিএনপি এক সুরে কথা বলতেছে, বিএনপির অবস্থানটা পরিষ্কার, বিএনপির অবস্থানটা পরিষ্কার। তারা 18 বছর ধরে প্রায় একই রকম ভাবে একটা ভোটাধিকার, জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া এর মধ্যে দিয়ে চাচ্ছে। জনগণ যদি পছন্দ করে তারে ভোট দিয়ে ক্ষমতার দায়িত্ব দিবে, অথবা পছন্দ না করলে দিবে না, ভেরি সিম্পল। কিন্তু ভোট ছাড়া আর তো কোনো অপশন নাই। এবং আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে চান, আপনি যদি মনে করেন যে হ্যাঁ, ভোটের ব্যাপারে আমাদের নাগরিকদের সচেতনতা বৃদ্ধি না, নাগরিকরা ভোট যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা যে নাগরিকের সার্বভৌম ক্ষমতার এক্সপ্রেশন, বহিঃপ্রকাশ, সেটা সে বিক্রি করে ফেলে 1000 টাকা দিয়ে, তাহলে তো হবে না। ভোট একটা সিক্রেট, এটা পবিত্র ব্যাপার। পৃথিবীর কোনো দেশে, মানে গণতান্ত্রিক দেশগুলোতে, আমি আমেরিকান নির্বাচনে ছিলাম, নির্বাচনের কেন্দ্রে সবাই যেতে পারবে, আমিও গেছি ভিতরে, ভোট টোট দিয়ে আসলো, ওপেন ভোট দেওয়ার প্রক্রিয়া দিয়ে আসার পরে একজন আল জাজিরার সাংবাদিক 2-3জন ভোটারকে ভোট বিষয়ে প্রশ্ন করতেছিল যে আপনি কাকে ভোট দিলেন, কিভাবে ভোট, মানে কি বিবেচনায় ভোট দিলেন। তারা বলতেছিল, হু আর ইউ, তুমি কেন আমি কাকে ভোট দিছি এটা জানতে চেয়েছো? তোমার বিজনেস কি? এটা আমার সিক্রেট ব্যাপার। আমি কাকে ভোট দিছি, কোন বিবেচনায় ভোট দিছি, এটা আমার প্রাইভেসি, এটা আমি তোমার সাথে শেয়ার করব না। তার মানে ভোটের ব্যাপারটা এতটাই সিগনিফিক্যান্ট। কারণ হলো জনগণের যে সার্বভৌম ক্ষমতা, এইটা অনেকগুলো সার্বভৌম ক্ষমতার এন্টিটি হিসেবে একটা লোককে আপনি পার্লামেন্টে পাঠান, সেই লোকটা পার্লামেন্টে আইন প্রণয়ন করে, তার মধ্যে দিয়ে দেশ পরিচালিত হয়। তার মানে আপনার সার্বভৌম ক্ষমতাটা তো, এটা তো এক্সচেঞ্জেবল না, এটা তো বিক্রয়যোগ্য না, এটা তো ডিভাইন পাওয়ারের মতো অনেকটা, এটা তো পবিত্র, সিক্রেট, হ্যাঁ, সিক্রেসির মধ্যে থাকে এটা। এই যে বোধটা, এই বোধটা তৈরি করার জন্য যে নাগরিক ভিত্তিক রাষ্ট্র দরকার, সেটা না হলে তো আপনি একটা গণতান্ত্রিক দেশ করতে পারবেন না। ফলে শেষ করে এই জন্য আপনার যেটা করতে হবে যে একটা, এই ফ্যাসিবাদের সময়ে যেটা হয়েছে, আপনার সমস্ত স্তরের মানুষের মোরাল ফ্যাব্রিক ভেঙে গেছে। তাহলে আপনার যে একটা নতুন রাষ্ট্র তৈরি করবে, আমরা হয় কি সবসময় উপরের দিকে তাকাই থেকে রাষ্ট্রের দিকে দেখি, দেখেন জনগণ, পাবলিক মানুষ, রাষ্ট্র অত কিছু বুঝে না, সে তার ইমিডিয়েট জীবন, পরিবার, বড়জোর সমাজ, মহল্লাটা বুঝে। হ্যাঁ, এখন আপনি যদি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, যেটার কথা আমরা বলতেছি, এটা যদি করতে চান, তাহলে জনগণের এই মোরাল ফ্যাব্রিককে তৈরি করার জন্য যে ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি দরকার, যে ধরনের টলারেন্সি দরকার, হ্যাঁ, যে ধরনের ভিন্ন মতের সহাবস্থানের একটা প্রক্রিয়া দরকার, সেইটা আপনাকে ফিরায় আনতে হবে। সেটা ফিরায় আনার জন্য প্রধান ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোকে। শিক্ষার্থীরা কেন নতুন দল গঠন করলো, তাদের কেন নতুন দল গঠনের প্রয়োজন হলো, প্রচলিত রাজনীতিতে তাদের আস্থা আছে কিনা, এটি একটি যেমন জানতে চাই। আরেকটি হচ্ছে যে শিক্ষার্থীদের এই দল যে দাবিগুলো তুলছে, মোটা দাগে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, তারা নতুন প্রজাতন্ত্র তৈরি করতে চায়, এটা আসলে বাস্তবতার সাথে কতটা যৌক্তিক? ধন্যবাদ। আগে প্রথমটা রেসপন্স করে দেখেন, শিক্ষার্থীদের এই নতুন দল গঠন করা বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা আমি বলবো। এবং কেন নতুন দল গঠন করলো সেটার উত্তর হইল আপনার 90-এর অভ্যুত্থানের যে অভিজ্ঞতা, এবং এর আগেও আপনার 71 সবচেয়ে বড়, আমাদের দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্ট আমাদের জাতিরাষ্ট্রের জন্য, জনগোষ্ঠীর জন্য 71। সেই 71-এও কিন্তু ধরেন যে দলটি পরে ক্ষমতা নিল, তারা কিন্তু সরাসরি মাঠের রণাঙ্গনের যুদ্ধে নেতৃত্ব তারা দেয়নি, নেতৃত্ব কিন্তু জনযুদ্ধ ছিল এটা।
পরে এসে তার এটা একক আওয়ামী যুদ্ধে বানাইলো। এখানে বামপন্থীরা আন্দোলন সংগঠিত করছে, মাওলানা ভাসানীর নেতৃত্বে সেই আপনার 48 সাল থেকে এখানে আপনার আন্দোলন গড়ে উঠছে, হ্যাঁ, এবং 69 গণ অভ্যুত্থান হয়ে সেই ইতিহাস আমরা জানি। কিন্তু পরে সেটা একটা এক দলের মনোপলিতে পরিণত, যে কারণে জাসদ তৈরি হলো, যেখানে জাসদ তৈরির পরে এটা আমরা জানি। এখন এইখানে বা ছাত্ররা দেখলো যে কি আপনার, হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে ধরনের রাজনীতি দেখার যে আকাঙ্ক্ষা, আমি যেটা বললাম যে দেখেন সমস্ত দলগুলোই বা সমস্ত মানুষের মধ্যে একটা আওয়ামী প্রবণতা আছে, আওয়ামী খাসিলত আছে। ইভেন সেটা থেকে তো এই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটিও মুক্ত না, তাদেরও তো বহিষ্কার করতে হয়েছে না নেতাদের সাদাবাজির কারণে, ইয়ার কারণে। তার মানে ওইখানেও তো আওয়ামী খাসিলত আছে। ফলে আওয়ামীময় এই অবস্থার মধ্যে একটা নতুন রাজনীতির আকাঙ্ক্ষা ডিমান্ড ছিল, এবং এটা হওয়ার ফলে যে হয়েছে তাদের উপর প্রেশারটাকে দেখেন, চার মুখে সবাই আমরা তাদের সমালোচনা করতেছি, এবং এই সমালোচনাগুলো কাটিয়ে উঠে তারা যদি রিয়েলি একটা, যেরকম আমরা বলতেছিলাম যে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, এবং তারা নাগরিক পার্টি নামও দিচ্ছে, সেদিকে যদি তারা যেতে পারে তাহলে বাকি দলগুলোর যেটা হবে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের রাজনীতি শুরু হবে কখন, যখন আমরা আওয়ামী মডেলের বাইরে যাওয়া শুরু করব। এখনো পর্যন্ত আমাদের রাজনীতি বিকাশ শুরুই হয়নি, কারণ এখনও আমরা সারাদিন আওয়ামী লীগ নিয়ে কথা বলি। হ্যাঁ, তো ফলে এই দল গঠনটা ঐতিহাসিক এই কারণে যে আওয়ামী মডেলের বাইরে যাওয়ার একটা উইন্ডো আকারে এরা হাজির হওয়ার সম্ভাবনা আকারে সামনে আসছে। সেটা পারবে কিনা সেই চ্যালেঞ্জ তাদের জন্য রয়ে যাচ্ছে। সেই ব্ল্যাঙ্ক চেক কেউ তাদেরকে দিচ্ছে না, আমিও দিচ্ছে না, কেউ দিবে না, কিন্তু একটা সম্ভাবনা আছে, এটা অন্য দলগুলোর জন্য আছে। অভ্যুত্থান স্পিরিট একদিকে, আর সমস্ত রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ হলো একদিকে। নিতে পারবে, আর দ্বিতীয় দাবিটা কতটা যৌক্তিক যে, আর একটা হলো দেখেন কোনো কিছুই বাস্তবতার সাথে প্রথমত মিলে না, প্রথমে চিন্তায় আসতে হয়, ইমাজিন করতে হয়, আপনার আকাঙ্ক্ষার মধ্যে আহরণ করতে হয়। ডেফিনেটলি এরকম একটা ফ্যাসিস্টিক আপনার সমাজ, যেখানে আমরা বলি ফ্যাসিবাদের সামাজিকরণ হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, ডেফিনেটলি এখানে সেকেন্ড রিপাবলিক লাগবে। এইটা নুরুল কবির আপনার 24শে ডিসেম্বরে একটা লেখা লিখছিল, হ্যাঁ, আপনার হাসিনার ক্ষমতায় থাকতে ডিসেম্বর আরও আগেই নিউ এজে একটা লেখা লিখছিল 23শে ডিসেম্বর। সেটা আমি যে পত্রিকাটা চালাই জবান, সেখানে আমি অনুবাদ ছাপছিলাম। সেখানে বলছিল নুরুল কবির প্রথম বলছিল যে সমাধান সেকেন্ড রিপাবলিকের কথা আমরাও বলছি। এখন সেকেন্ড রিপাবলিকের প্রক্রিয়া, ইভেন বিএনপির যে 31 দফা, তার যে সেখানে সে তার মতো করে সংস্কার প্রস্তাব দিচ্ছে এবং অন্যান্য দলগুলো চাচ্ছে। ফলে এখানে আমি বলি একটা ডায়ালগের সুযোগ আছে, কিন্তু এটা চাওয়াই যাবে না, এটা একদম বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। আর অবশ্যই এই সংবিধান তো চেঞ্জ করতে হবে, এটা দুধের শিশুও জানে।